স্বাগত দুপুরের মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছি মমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ ছিল। রাজধানীর মোহাম্মদপুরে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল সিটি কর্পোরেশন। আগেই সরিয়ে নেওয়া হয় গবাদি পশু। দেশকে এগিয়ে নিতে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি তৈরিতে কাজ চলছে। প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ক্রেন ও ফর্ক লিফটের অভাবে বেনাপোল বন্দরে ব্যাহত হচ্ছে পণ্য লোড আনলোডের কাজ। ক্ষতির কারণে ব্যবসায়ীরা চলে যাচ্ছেন অন্য বন্দরে। এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরে খাল ও সড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে এ অভিযান শুরু হয়, তবে এলাকাবাসী জানিয়েছে অভিযানের খবর আগে পাওয়াই রাতেই খামার থেকে গবাদি পশু সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। এছাড়া খাল ও সড়ক দখল করে তৈরি অস্থায়ী স্থাপনাও রাতে সরিয়ে ফেলেছে তারা। সদ্য শেষ হওয়া কোরবানির ঈদে কোটি টাকার কথিত উচ্চবংশীয় গরু এবং ছাগলের দাম 15 লাখ টাকা চাওয়ায় আলোচনায় আসে সাদিক এগ্রো এবং এর কর্ণধার ইমরান হোসেন। তিনি নিষিদ্ধ জাতের ব্রাহ্মা গরু আমদানি করতেন বলে জানা গেছে। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সাদিক এগ্রোতে অভিযানের আরো খবর জানাতে যোগ দিচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোরশেদ। নিয়াজ, অভিযানের বিস্তারিত কি কি জানা গেল সেটি আমাদেরকে জানান, এবং সাদিক এগ্রোর কারো কোনো বক্তব্য কি পেয়েছেন এ ব্যাপারে? এই অভিযান যখন শুরু হয় তখন প্রায় 10:30টার দিকে শুরু হয়। তখন থেকে সিটি কর্পোরেশনের সঙ্গে যেসব কর্মকর্তারা ছিলেন তারা এসে অনেকক্ষণ অপেক্ষা করেছেন যে সাদিক এগ্রোর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে পাওয়া যায় কিনা, কিন্তু কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন না। এখানে যারা কর্মী তারাই ছিলেন। তো তাদেরকে বলা হয়েছিল যে এটা আমরা উচ্ছেদ করার জন্য এসেছি। প্রায় ঈদের আগেও যে নোটিশ দেওয়া হয়েছে এই তারই ভিত্তিতে আজকের এই অভিযানটা পরিচালনা হবে। তো তাদেরকে অনেকটা সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা ওই সময়ের মধ্যে তাদের এই খামারের মধ্যে যেসব পশুগুলো আছে, ছাগল, গরু, ভেড়া কিংবা দুম্বা, এগুলো তারা প্রথম থেকে সরিয়ে নেয়নি। তো তাদেরকে অনেকটাই সময় দেওয়া হয়েছিল, কিন্তু যখন তারা সময় সরিয়ে নেয়নি তখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ভবনের একটি অংশে একবারে কর্নারের টয়লেট কিংবা বাথরুম এই অংশে বাদ থেকে ভাঙা শুরু করে। তখন তারা এই সাদিক এগ্রোর যারা কর্মী ছিলেন তারা তাদের পশুগুলো সরিয়ে দিয়ে যায়। তারপরে আরো আধা ঘন্টা তাদেরকে সময় দেওয়া হয় এবং এরপর থেকে তারা এইটা ভাঙা শুরু করে। সিটি কর্পোরেশনের যারা প্রতিনিধি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল 5-এর, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটা শুধু সাদিক এগ্রোর বিরুদ্ধে কোনো অভিযান না কিংবা ছাগল কাণ্ডের কোনো প্রতিফলন এটা না। এটা হচ্ছে মোহাম্মদপুরের যে খাল, রামচন্দ্রপুর খাল, এই খালের উদ্ধার অভিযানের একটা নিয়মিত অংশ। এই খালটা এখন উদ্ধার অভিযান হচ্ছে। এখন কিছু অংশ ভাঙা হয়েছে, আর খালটা যে মাটি দিয়ে ভরাট করা হয়েছে এই মাটি আজকে কিংবা কালকে থেকে হচ্ছে খনন কার্য শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এই যে উদ্ধার অভিযান, এই উদ্ধার অভিযানে যখন শুরু হয় তখন সকাল থেকে হচ্ছে এখানে যারা ঘর বানিয়ে বসতে বানিয়েছিলেন তারা তাদের নিজেদের ঘর বাড়ি সরিয়ে নিয়ে যান। এই জায়গাটা কিন্তু এখন মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। মানুষের যে ঘর বাড়ি ছিল সেগুলো নেই। তবে একটি অংশে হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মীর ভবন তৈরি করেছেন, একতলা ভবন টিনের ছাদ দিয়ে। সেটা ভাঙা হবে কিনা এই বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তবে সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা এটা এড়িয়ে গেছেন। তো শেষ পর্যন্ত আর কি দেখতে হবে যে কতটুকু তারা। ধন্যবাদ নিয়াজ আপনাকে। মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে অভিযানের খবর জানালেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোরশেদ।
দুই সপ্তাহ পর জনসমক্ষে এলেন ছাগল কাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের স্ত্রী রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা ও বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে দুটি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। তবে সেখানে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি লায়লা কানিজ লাকি। এর আগে ছাগল কাণ্ডের পর থেকে জনসমক্ষে আসেননি তিনি, এমনকি বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন লায়লা কানিজ। প্রযুক্তি জ্ঞান ও নতুন উদ্ভাবনের মাধ্যমে আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নেবে, আর তেমন প্রজন্ম গড়ে তুলতেই কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শুরু হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। এবারের প্রতিপাদ্য শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা। প্রাথমিক শিক্ষার আন্তঃবিদ্যালয় থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে সংস্কৃতি ও ক্রীড়া, কাবিং এবং বিষয়ভিত্তিক 18টি ক্যাটাগরিতে শীর্ষ অবস্থান অর্জনের জন্য 36 জন শিক্ষার্থীকে পদক দেয়া হয়। এছাড়া শিক্ষা সংশ্লিষ্টতায় জড়িত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানকে দেয়া হয় প্রাথমিক শিক্ষা পদক 2023। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এই সরকারের লক্ষ্য। এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলা থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তাভাবনা, তারা আরও নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। বলেন, প্রাথমিক পর্যায়ে এখন থেকে কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা দেওয়া হবে। আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। সেটা পড়াশোনা না, খেলাধুলার মধ্য থেকেই তাদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে, সেই মেধাটা কিভাবে বিকশিত করা যায়, সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। আগামীতে স্মার্ট বাংলাদেশের পরিচালনার দায়িত্ব নেবে শিশুরা। প্রজন্মের পর প্রজন্ম উন্নত দেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেই আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার কিলিং মিশনে অংশ নেওয়া 7 জন গ্রেফতার হলেও মাস্টারমাইন্ড শাহীন গ্রেফতার না হওয়ায় ওই হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হতে পারেনি গোয়েন্দারা। সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তবে ব্যবসায়িক ও রাজনৈতিক 2 কারণ আমলে নিয়ে এখনও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ডিবি প্রধানে জানান, ওই হত্যার পর দেশে ফিরে প্রথমে মাস্টারমাইন্ড শাহীনের বসুন্ধরার বাসায় ও পরে তার দেওয়া 30,000 টাকায় সীতাকুণ্ডের গহীন পাহাড়ে পালিয়ে যায় মোস্তাফিজ ও ফয়সাল। গতকাল তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান ডিবি প্রধান। শাহীন তাকে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। বন্যায় টানা 2 সপ্তাহ ধরে সুনামগঞ্জের বিভিন্ন এলাকার চারণভূমি পানিতে ডুবে থাকায় গো খাদ্যের সংকটে লোকসান গুনছেন অনেক খামারি ও কৃষক। সঠিক পরিচর্যার অভাবে রোগবালাইয়ের সংক্রমণে মারা গেছে অনেক হাঁস মুরগি। সুনামগঞ্জ প্রতিনিধি ইমরানুল হক চৌধুরীর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মাসের 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় সুনামগঞ্জের 5 উপজেলার শতাধিক গ্রাম, যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে গবাদি পশুর চারণভূমি। টানা 2 সপ্তাহ ধরে সেসব চারণভূমি, খামার ও গোয়ালঘর ডুবে থাকায় খাদ্য সংকট, রাখার জায়গা ও সঠিক পরিচর্যার অভাবে রোগবালাইয়ের সংক্রমণে মারা যায় অনেক গরু ছাগল, ভেসে যায় কিংবা মারা যায় অনেক হাঁস মুরগিও।
তাই এখন পানি নেমে গেলেও লোকসানের ধকল কাটাতে পারছেন না অনেক দুর্গত এলাকার মানুষ। বন্যায় আমার গরুদের খাদ্য নষ্ট হয়ে গেছে, মানে আমরা খাওয়াইতাম কি। অনেক পানি হওয়ার কারণে আমার 4টা ছাগল ছিল, রাস্তায় রাখিয়া নিজে যান বাঁচাইবার জন্য আরেকখানে গেছি, একটা ছাগল মারা গেছে। খানি একমাত্র বান্দা খালি পাতা খাবাই, কোনো গাছই নাই, সপ্তাহ তো বুড়ি গেছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে 2 সপ্তাহের বন্যায় দুর্গত এলাকায় নষ্ট হয়েছে সরকারি 180টি প্লটের ঘাস, নষ্ট হয়েছে ব্যক্তি মালিকানাধীন 70,000 হেক্টরের গোখাদ্য, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। মারা গেছে প্রায় অর্ধশত গবাদি পশু, 620টি হাঁস এবং 420টি মুরগি। এই বছর ফ্লাশ ফ্লাড হয়ে গেল 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। এখানে প্রাণী সম্পদের 26টা ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা যথারীতি গরু বাছুরের চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে। টিকাদান কর্মসূচি বিদ্যমান আছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল বন্দরে ক্রেন ও ফর্ক লিফটের অভাবে লোড আনলোড কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। বারবার তাগিদ দেওয়া হলেও ক্রেন ফর্ক লিফট কেনা হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল ও ভারী যন্ত্রপাতি বড় একটি অংশ আমদানি করা হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। এসব মালামাল দ্রুত লোড ও আনলোডের জন্য কমপক্ষে 10টি ফর্ক লিফট ও 15টি ক্রেন প্রয়োজন। তবে বন্দরে আছে 8টি ফর্ক লিফট ও 7টি ক্রেন। এগুলোর অধিকাংশই আবার বেশিরভাগ সময় অকেজো থাকে। এতে সময় মতো ট্রাক বোঝাই মাল লোড আনলোড না হওয়ায় বন্দরে তৈরি হয় যানজট। ক্রেন ফরক্লিফটের খুবই সমস্যা, এর জন্য ট্রাকে প্রচন্ড ডেমারেজ দিতে হয়। এখানে নতুন কোনো ক্রেন ফরক্লিফট দেওয়া হয়নি, ফলে বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্দর। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আধুনিক ক্রেন ও ফর্কলিফট আনার দাবি জানানো হলেও তা করা হয়নি। এর ফলে ব্যবসায়ীরা অন্য বন্দর ব্যবহার করছেন। আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছে স্টেক হোল্ডার, তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আমদানিকারক এই বন্দর দিয়ে মুখ ফুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অকেজো যন্ত্রপাতি মেরামত এবং নতুন ক্রেন ও ফর্কলিফট সংযোজনের দাবি ভুক্তভোগীদের। এক কথায় সকল ইকুইপমেন্টগুলা নতুন করে ঢিলে সাজাতে হবে, না হলে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম, ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। পণ্যগুলো ঠিকমতো ওঠানামা করতে পারছি না এবং গন্তব্যে ঠিকমতো পৌঁছাচ্ছে না, যে কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মালামাল বন্দরে রয়ে যাচ্ছে। সমস্যার কথা স্বীকার করে সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর পরিচালক। সৃষ্ট সমস্যার সমাধানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। চেয়ারম্যান মহোদয়কে আমরা লিখিতভাবে জানিয়েছি, অনুরোধ করেছি এবং তার ভিত্তিতে ইতিমধ্যেই বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। বেনাপোল দিয়ে ভারত থেকে প্রতিদিন গড়ে 400 থেকে 500 ট্রাক বোঝাই পণ্য আমদানি হয়। বিপরীতে লোড আনলোড হয় গড়ে 300টি ট্রাক। মাছরাঙা নিউজ ডেস্ক। যন্ত্রপাতির অভাব আর জনবল সংকটে ব্যবহার করা যাচ্ছে না খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সব কয়টি অপারেশন থিয়েটার। ফলে অপারেশনের অপেক্ষমানে রোগীর দীর্ঘ জট সৃষ্টি হয়েছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এই হাসপাতালে। প্রতিদিন ভোগান্তি বাড়ছে চিকিৎসা প্রত্যাশীদের। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। বাগেরহাটের রামপালের বাসিন্দা 60 ঊর্ধ্ব আনোয়ার ফকির স্নায়ুর সমস্যা নিয়ে প্রায় 4 মাস ধরে ভর্তি রয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সুস্থ হতে একটি জরুরি অপারেশন দরকার তার, কিন্তু রোগী জটে গেল 3 মাসে অপারেশনের শিডিউল মেলেনি তার। কবে মিলবে তাও বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আর্থিক সঙ্গতি না থাকায় আনোয়ার ফকিরের দেনাও বাড়ছে। মানুষের অনুদান নির্ভর হয়ে পড়েছে তার চিকিৎসার ব্যয়বহন। অপারেশন করে জাতি পারে তাহলে সে ধরেন কাজকাম করে খাতি পারে। ডাক্তাররা 3 মাসের ডেট দিলেও এখন 4 মাস হয়ে গেছে, এখনো করে না। চিকিৎসা হলে আমিও তো বাড়িতে কামাই করে খাই, তো আমার ছেলে নেই, শরীর নেই,
আনোয়ার ফকিরের মতো নিউরোসার্জারি, ইউরোলজি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ও শিশু বিভাগের 500-রও বেশি রোগীকে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে অপারেশনের জন্য। ফলে তাদের ভোগান্তি ও শারীরিক জটিলতা বেড়েই চলেছে। বলেছিল 3 মাস পরে অপারেশন হবে, এখনো তো হয় না। এখন স্যাররা আসে বলে দেশে অপারেশন করবে কি করবে না, স্যাররা শুধু রেস্টে থাকুক। সময় মতো অপারেশন হইলে আমি আরও আগে সুস্থ হয়ে যেতাম। আমার সময় মতো অপারেশন হচ্ছে না, যার জন্য আমি আরও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। চিকিৎসকরা বলছেন অ্যানেস্থেসিওলজিস্ট ও ওটি সংকটে জরুরি অপারেশন না হয় রোগীরা বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত সেবা থেকে। আমাদের 19টা অ্যানেস্থেসিওলজি পোস্ট খালি, এই 19 জনে আমাদের না হলেও অন্তত 10 জন অ্যানেস্থেসিওলজি হলেও আমরা অনেক কাজ করতে পারতাম। যার জরুরি অপারেশন দরকার সে যদি দীর্ঘদিন এভাবে থাকে তাহলে অনেক ক্ষেত্রে তার জীবনহানি ঘটে, তার রোগ বেড়ে যায়, তার পঙ্গুত্ব বরণ করে। যেটাকে দ্রুত অপারেশন করে দিতে পারলে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতো, সে সেটা পাচ্ছে না। ওটির যন্ত্রপাতি ও জনবল সংকটের প্রতিকার চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু সমাধান মিলছে না, জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মানে ঢাকা থেকে সিএমএসডি এবং লাইন ডিরেক্টর হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট, ওখান থেকে যদি ওনারা ব্যবস্থা করে দেন নিয়মীয় সহযোগিতায়, তাহলে এগুলো আমাদের ঠিকমতো চলবে এবং সেই সমস্যাগুলো সমাধান হবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 7টি অপারেশন থিয়েটার রয়েছে, যার মধ্যে 3টি ব্যবহার অযোগ্য। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। মঞ্চে নতুন নাটক এনেছে যাত্রিক প্রোডাকশনস। অস্কার ওয়াইল্ডের রচনাকে নতুন রূপে আলাদা প্রেক্ষাপটে তুলে ধরেছেন গুণী পরিচালক নাইলা আজাদ নূপুর। ইংরেজি ভাষার দ্য বেগমস ব্লান্ডার নাটকটি ঢাকার মঞ্চে একটি ভিন্নতর সংযোজন। সন্তান, স্বজন আর বন্ধু বান্ধব নিয়ে নবাব নাজিমুদ্দিন এবং বেগম মমতাজ নাজিমুদ্দিনের উৎসব মুখর ভরা সংসার। কিন্তু এক সন্ধ্যায় নেমে আসে হঠাৎ বিপর্যয়। এরপর ব্যঙ্গ, কৌতুক এবং সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে ধীরে ধীরে পরিণতি পায় নাটকটির গল্প। জনপ্রিয় আইরিশ নাট্যকার অস্কার ওয়াইল্ডের 19 শতকের রচনা উইন্ডারমেয়ারস ফ্যান কি করে একবিংশ শতকে এসেও সমসাময়িক হয়ে ওঠে, সেই গল্প লুকিয়ে রয়েছে নাটকটির পরতে পরতে। সামাজিকতার বেড়াজাল নারীর মুক্তবুদ্ধির চর্চাকে বরাবরই নেতিবাচকতার মোড়কে মুড়িয়ে রেখেছে। শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু সেই পরিস্থিতির উত্তরণ ঘটেছে কতটা? দর্শক মনে এই প্রশ্নটি নতুন করে উস্কে দেবে নাটক দ্য বেগমস ব্লান্ডার। ব্রিটিশ অভিজাত সমাজের বাস্তবতায় লেখা এই নাটকটিকে দক্ষতার সাথে দক্ষিণ এশিয়ার সামাজিক প্রেক্ষাপটে তুলে এনেছেন নাটকটির পুনর্বিন্যাসকারী ও পরিচালক নাইলা আজাদ নূপুর। জানালেন শক্তিশালী নারী চরিত্রই এই নাটকের প্রাণ। এই নাটকটির বিশেষত্ব হলো গিয়ে যে এটা যেই সমাজকে তুলে ধরেছে, সেই সমাজটা কিন্তু পৃথিবীতে সব জায়গায় আছে, একটা এলিট ক্লাস, এটা দ্য ওয়ার্ল্ড হ্যাজ ইট। নাটকের আরেকটা বিশেষত্ব হলো গিয়ে যে এটা মেয়েদের পরিস্থিতিটাকে একটু তুলে ধরেছে। যে কটা মহিলা ফ্রি থিঙ্কার্স ছিল তারাই কিন্তু বিপদে পড়েছে। নানা অনিয়মের অভ্যস্ততায় আটকে যাওয়া সমাজকে বিভিন্ন উপায়ে নাড়া দিতে চায় যাত্রিক, আর সেই ভাবনা থেকেই এই ধরনের থিয়েটার চর্চা অব্যাহত রেখেছে তারা। আমরা একটু sort of jaded হয়ে গেছি যে ঠিক আছে, এটা তো হবে, কারাপশন হবে, দুর্নীতি হবে, এরকম করে সমাজ ব্যবহার করবে এইভাবে। কিন্তু এমন করে আমরা কর্মকাণ্ড করতে চাচ্ছি যেন সবাই একটু চিন্তা করে এবং নিজের জীবন সম্বন্ধে চিন্তা করে, নিজের কমিউনিটি সম্বন্ধে চিন্তা করবে, এবং আমরা কিভাবে we can raise our standards so that we really can achieve global excellence. আমার মনে হচ্ছে আমরা গ্লোবাল এক্সেলেন্স রিচ করতে পারি। বাংলাদেশ মহিলা সমিতিতে দ্য বেগমস ব্লান্ডার নাটকটির টানা 3 দিনের শোয়ের আয়োজন করেছে যাত্রী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় রয়েছে শেষ দিনের পরিবেশনা।
মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাপে কামড়ালে এখনো ওঝা বা কবিরাজের কাছে যাওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করা যাচ্ছে না, ফলে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু বাড়ছে। বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার পরিচালক আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে রাসেলস ভাইপার নিয়ে বিভ্রান্তি দূর করা হয়। খাবারের সহজলভ্যতা, জলবায়ু পরিবর্তনের ফলে গরম বেড়ে যাওয়া ও নগরায়নের কারণে রাসেলস ভাইপারের উপদ্রব বাড়তে পারে বলে জানিয়েছেন গবেষকরা। এই সাপ তেড়ে এসে কামড়ায় না বলেও জানান তারা। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 3 জনকে গ্রেফতারের পর আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। পুলিশে জানায় বুধবার ভোর 4:30টায় এই ঘটনা ঘটে। এর আগে ওই তরুণী সিলেট থেকে উঠে খাবারের বগিতে অবস্থান করেন। ওই সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী তরুণীকে প্রথমে উত্ত্যক্ত এবং পরে ধর্ষণ করে। রেলওয়ে থানার অভিযোগের পর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস.এ. কর্পোরেশনের কর্মী জামাল, শরীফ ও রাশেদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই ট্রেনের পরিচালক আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। ক্যাটারিং প্রতিষ্ঠানটির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক। বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। এরই মধ্যে সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে বরখাস্ত করে গ্রেফতার করা হয়েছে। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন হোসে উইলসন সানচেজ। গতকাল দুপুরের দিকে সাজোয়াজান ও ভারী অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর সদস্যরা রাজধানীর লা পাজের কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ নেয়। কিছুক্ষণের মধ্যে প্রেসিডেন্ট প্রসাদ অভিমুখে সব রাস্তায় ব্যারিকেড দেয় তারা। এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ফটক ভাঙারও চেষ্টা চালায়। সে সময় ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট লুইস আর্চি। তাঁর আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রাতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। 10 বছর পর আবারও ফাইনালে ওঠার সুযোগ টিম ইন্ডিয়ার। অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে মরিয়া ইংলিশরা। ডেস্ক রিপোর্ট। টি-20 বিশ্বকাপের হেভিওয়েট ম্যাচ ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 8:30টায়। সেমিতে ওঠা দলগুলোর মধ্যে ব্যাটিং এ বোলিং এ সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল ভারত। ওপেনিং এ রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে ঋষভ পন্থ, সূর্যকুমার, পান্ডিয়া, শিবাম দুবে, জাদেজা সবাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। 6 ম্যাচে 191 রান করে রোহিত শর্মাই আসরে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক। বোলিংয়ে ভারতের হাতে আছে বুমরার মতো তুরুপের তাস। টুর্নামেন্টে যার ইকোনমি রেট মাত্র 4.08। আর্শদীপ সিং আসরের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী। 6 ম্যাচে নিয়েছেন 15 উইকেট। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড টি-20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। অ্যাগ্রেসিভ ব্যাটিং তাদের বড় শক্তি। অধিনায়ক জস বাটলার, ফিল সল্ট, জনি বেয়ারস্ট্রো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিভিংস্টোন সব মিলিয়ে তাদের ব্যাটিং রীতিমতো পাওয়ার হাউস। ইংলিশদের বোলিংটা হচ্ছে না ঠিকঠাক। বোলারদের এমন ফর্ম দিয়ে ভারতকে আটকানো কঠিন হবে। উইকেট শিকারীর শীর্ষ 10-এ নেই তাদের কেউ। জোফরা আর্চার 7 ম্যাচে 9 উইকেট নিয়ে আছেন 14 নম্বরে। 7 ম্যাচে 9টি উইকেট নিয়েছেন আদিল রশিদও। সব ছাপিয়ে কারা যাবে ফাইনালে তা জানতে হলে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। অনিক জাবের, মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছে, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাজধানীর মোহাম্মদপুরে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল সিটি কর্পোরেশন। আগেই সরিয়ে নেওয়া হয় গবাদি পশু। দেশকে এগিয়ে নিতে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি তৈরিতে কাজ চলছে। প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ক্রেন ও ফোর্ক লিফটের অভাবে বেনাপোল বন্দরে ব্যাহত হচ্ছে পণ্য লোড আনলোডের কাজ। ক্ষতির কারণে ব্যবসায়ীরা চলে যাচ্ছেন অন্য বন্দরে। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।